স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি নীলিমা জাহান। জনগণকে নির্বাচনমুখী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সভায় জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ ভোট আয়োজনের আহ্বান জানান তিনি। কেউ যাতে ব্যালট বাক্স ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, সংস্কার কাজ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। সভায় ঐকমত্য কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সবশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়মের সাথে জড়িতদের ভূমিকা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের বিষয়েও আলোচনা হয় বৈঠকে। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, নির্বাচন যতদিন দেরি হবে দেশে ততই সংকট বাড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি নেতাদের। সোমবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের তিনি বলেন, ফ্যাসিবাদ তাড়াতে পারলেও জনগণ এখনো গণতন্ত্রের নাগালের বাইরে। বিএনপি এখনো গণতন্ত্রের লড়াই আছে। আমরা ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। এদিকে সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন যতদিন দেরি হবে দেশে ততই সংকট বাড়বে। এই ডিআরওর ভূমিকা একটু ভিন্ন ভূমিকা, সেটা আমরা স্বীকার করি এবং এইটাই কিন্তু সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত। সাংবাদিকরা যদি এই অবস্থানটা অব্যাহত রাখে, বাংলাদেশের আগামীর মিডিয়ার ভবিষ্যৎ ভালো হবে বলে আমি মনে করি। মুক্ত ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠায় রাজনীতিকদের আরও সহনশীল হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয় এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও জমায়েত নিষেধাজ্ঞার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এদিকে মঙ্গলবার সচিবালয়ের সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে এই ঘোষণা এলো। রাতে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। দর্শনার্থী প্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়। সরকারি চাকরি বিধিমালা সংশোধন অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে আজও সচিবালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন কর্মকর্তা কর্মচারীরা। আইন উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়। গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয়া হয়। রবিবার অধ্যাদেশ জারি করে গ্যাজেট প্রকাশ করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্তের সুযোগ রয়েছে, যা তাদের বিরুদ্ধে অপপ্রয়োগ হওয়ার আশঙ্কা তাদের। সোমবার সকাল থেকে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করে কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ের বিভিন্ন ভবনে মিছিল করে তারা অবস্থান নেন জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের নিচে। এ সময় কিছুক্ষণের জন্য সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে মঙ্গলবার থেকে সারা দেশের সরকারি দপ্তরে কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। এই আইনটা করছে একমাত্র কর্মচারীদের হেয়নস্ত করার জন্য। সমস্যা হচ্ছে আত্মপক্ষের কোনো সমর্থনের সুযোগ রাখা হয়নি। আপনি একতরফাভাবে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা বেশি। ন্যায় বিচার পাওয়ার একটা শেষ আশ্রয়স্থল কোনটা ছিল? আদালত আমাদের দেশে। সেটাই যদি না থাকে, মানুষের আতঙ্কটা এই জায়গায়। দাবি আদায় না হলে সচিবালয়ের কার্যক্রম অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যদি এই আইনের ধারা উপধারা সব সহ প্রত্যাহার করা না হয়, আমরা আমাদের কর্মসূচি প্রতিদিনের ন্যায় চালু রাখবো
তবে আজকে আমরা শান্তিপূর্ণভাবে যে অবস্থান করেছিলাম, আমাদের শান্তিপূর্ণ অবস্থানের সাথে সাথে আমরা আরও কিছু শান্তিপূর্ণ অবস্থান যোগ করব। এক পর্যায়ে আন্দোলনকারীরা জানান আইন উপদেষ্টা তাদের সাথে বৈঠকে সম্মতি দিয়েছেন, তাই আপাতত তাদের অবস্থান কর্মসূচি স্থগিত। কিন্তু বিকেলের দিকে তারা আবার জানান আইন উপদেষ্টার সাথে বৈঠকটি বাতিল হওয়ায় আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সরকারকে জিম্মি করলে বিকল্প খুঁজে নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আর দ্রুত নির্বাচন দিয়ে স্বচ্ছ সুষ্ঠু না হলে অভ্যুত্থান পরবর্তী সময়ে কলঙ্কে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আরেক নেতা সার্জিস আলম। আহ্বান জানান বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে আগামী জুনের মধ্যে নির্বাচন দেয়ার। দেশব্যাপী জনমত সৃষ্টি ও দলীয় কার্যক্রম গতিশীল করতে চট্টগ্রাম ও নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি। নেতাকর্মীদের নিয়ে নীলফামারীতে দিনভর গণসংযোগ করেন এনসিপির নেতা সার্জিস আলম। ডোমারে পথসভায় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হলে উপকৃত হবে দেশ। বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। অন্যদিকে চট্টগ্রাম উত্তরের পথসভায় যোগ দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, জনগণ বিকল্প খুঁজে নেবে। সুতরাং সরকারকে সহযোগিতা করুন, সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন। সরকারকে যদি জিম্মি করেন, সেটার পরিস্থিতি ভালো হবে না। চট্টগ্রামে 3 দিনের পথসভা কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় পথসভা করে এনসিপি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের স্বার্থের বিপরীতে কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না বাংলাদেশ সেনাবাহিনী। মব ভায়োলেন্স কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর অবস্থান নেয়ার বার্তা দিয়েছে সেনা সদর। ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্ত ইস্যুতে কোনো ধরনের আপোষ নয়। আর পার্বত্য অঞ্চলে সশস্ত্র সংগঠন কেএনএফের 30,000 পোশাক বানানোর বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে বলেও জানানো হয়। এ নিয়ে গেল রবিবার বিশেষ প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ। বেশিরভাগ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা আগের থেকে দৈনন্দিন ও আভিযানিক কার্যক্রম সম্পর্কে জানাতে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং। ঢাকা সেনানিবাসে আয়োজিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর কার্যক্রম। সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন কোনো কাজে সেনাবাহিনী জড়াবে না। বিশেষ করে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্ন করলে সেনাবাহিনী কঠোর হবে বলেও বার্তা দেওয়া হয়েছে। জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে পাহাড়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকিচিন বা কেএনএফের 30,000 ইউনিফর্ম উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সেনাবাহিনী। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন, তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,000। সেই 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই 30,000 ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেএনএফের পোশাক উদ্ধারে ডিবিসি নিউজে রবিবার একটি বিশেষ প্রতিবেদন প্রচার করা হয়েছিল। কেএনএর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে। সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয়। সেনাবাহিনী বলছে, বিন্দু পরিমাণ শক্তি থাকতে কেউ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারবে না। দিস ইজ আওয়ার কান্ট্রি, এটা আমার দেশ, এটা আমাদের দেশ। এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত।
এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে। এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো। এছাড়া পুশ ইন কাম্য নয়, সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে। তবে এখনও বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়মিত টহল পরিচালনা করবে বলেও জানানো হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। বাজেট নারীদের জন্য বরাদ্দ পর্যাপ্ত নয় জানিয়ে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থায়নের সবটুকু খরচ হয় না, যা খরচ হয় তাও নারীদের পক্ষে গেছে কিনা বছর শেষে তার মূল্যায়ন নেই। রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। বাজেটকে আরও বেশি ব্যবহার উপযোগী করার প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, নারী উন্নয়নের কথা মাথায় রেখে বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের জন্য কী ধরনের আর্থিক ব্যবস্থা তার সঠিক তথ্য উপাত্ত সংরক্ষণ জরুরি। অনুষ্ঠানে নারীর সমতায়নে জোর দেওয়ার দাবি জানান আলোচকরা। আমাদের যে অর্ধেক জনসংখ্যা নারী আছে, তাদের যে পরিবর্তনের কথা, তাদের যে উন্নয়নের কথা বিবেচনায় রেখে বাজেটে সুনির্দিষ্টভাবে, স্বচ্ছভাবে এবং ব্যবহারযোগ্যভাবে বাজেট দিতে হবে। এবং এই বাজেট দেওয়ার ক্ষেত্রে নারীদের ভিতরে যারা বিশেষ করে পিছনে পড়ে আছে, তাদের জন্য কী ধরনের ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা নেই, তাকে আমাদের সামনে প্রকাশ করতে হবে। দেশে সুশাসনের অভাব রয়েছে, ভোক্তা এবং সেবা দানকারী সবাই আইনকে পাশ কাটিয়ে চলতে চায়, এমন মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। রাজধানীর সেগুন বাগিচায় এক সেমিনারে তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে 1400 মানুষের প্রাণহানির জন্য দায়ী অপরাজনীতি। বলেন, স্বল্প জনবল নিয়ে সীমাহীন অনিয়মের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ভোক্তা অধিদপ্তরের কর্মীরা। এ সময় জীবন রক্ষাকারী ওষুধে ভেজাল নিয়ন্ত্রণের জোর দেন তিনি। বলেন, ওষুধ কোম্পানি ডাক্তারদের ফ্ল্যাট বাড়ি উপহার দিচ্ছে, এতে বাড়ছে চিকিৎসা ব্যয়। সরকারি কর্মকর্তারা সংশোধন না হলে জনগণের আক্রোশের শিকার হবে বলে সতর্ক করেন বক্তারা। একটা স্বাধীন দেশে একটা নাগরিক রাষ্ট্রের কাছে সবচেয়ে নিরাপত্তা পাবে, অথচ সে রাষ্ট্রই তাকে জীবনহানি করেছে। তাহলে এটা কিসের ফসল? অপরাজনীতির ফসল। অবশ্যই যখন অভিযান করব, কোনো কারণে যাতে স্বচ্ছতার অভাব না ঘটে, যাতে করে এর সাথে একজন লোকাল 1 বা 2 ব্যক্তি যুক্ত থাকে, এবং আমরা এটা নিশ্চিত করব, আমরা কথা দিচ্ছি। স্কাই ব্যাংকিং ক্যাম্পেইনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করল ইস্টার্ন ব্যাংক। আইফোন, ম্যাকবুক, স্মার্ট টিভি, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর সহ আকর্ষণীয় পুরস্কার পেয়েছেন বিজয়ীরা। পবিত্র রমজান মাস জুড়ে পরিচালিত ক্যাম্পেইনের লক্ষ্য ছিল ইস্টার্ন ব্যাংকে স্কাই ব্যাংকিং ডিজিটাল অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন আর্থিক লেনদেন করতে গ্রাহকদের উৎসাহিত করা। গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ বলেন, স্কাই ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সুরক্ষিত ও নির্ঝাট আর্থিক লেনদেন নিশ্চিতকরণে ইবিএল প্রতিশ্রুতিবদ্ধ। একসময়ের অতি রক্ষণশীল দেশ সৌদি আরব এবার 2034 বিশ্বকাপ ফুটবল আয়োজনকে সামনে রেখে 600টি পর্যটন স্থানে অ্যালকোহল পানের বৈধতা দিতে যাচ্ছে। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অধীনে দেশটি ইতিমধ্যেই উদারপন্থী পদক্ষেপ নিয়েছে। অতি রক্ষণশীল দেশটি 5 তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট, প্রবাসী বান্ধব কম্পাউন্ড সহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার এবং সাইডার বিক্রির অনুমতি দেবে। তবে জনসাধারণ, বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন ভিশন 2030 পরিকল্পনার আওতায় সৌদির অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে এবং বিশ্বব্যাপী পর্যটন ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই এই উদ্যোগ। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।